আপনারা জানেন সাম্রাজ্যবাদ বলে একটা শব্দ আছে, এটা আমেরিকার জন্য বরাদ্দ। কে শুরু করছিল প্রথমে আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলাটা? কেন বলতো? আমরা এটা জানবো আজ, আর সেই সাথে জানবো এটা কি সঠিক এভাবে বলা, আর কবে শুরু হয়েছিল, কবে শুরু। খালি একটা সাবধান বাণী দিয়ে দিই, ভাবেন না যে এটা কমিউনিস্ট সাবজেক্ট, এটা বাবাটা ভুল হবে। সবার তো জানার দরকারই আছে। আরও একটা দিক আছে, যখন ওয়ার অ্যাট টেরর আমলে, বুশের আমলে 2001-এর পরে আমেরিকানদের মাত্রই ধরে নিয়ে যায়, ওকে 21 দিনের গাইড করে রাখা, টর্চার করা, বোঝার চেষ্টা ওর মাথার ভিতরে কতটুকু আল কায়দার ধারণা ঢুকছে। এই যে টর্চারটা করছিল আমেরিকা, এটাতে তো এইটার আউটকাম হলো, প্রতিক্রিয়া হলো হিজাব। মুসলমানদের রিয়াকশন হলো এটা, যে তোমরা আমাকে বৈষম্য করছো, তাহলে আমি এমন একটা বৈষম্য চাই। মুসলমান ছাড়া কোনো দুনিয়া কেউ থাকবে না, আমি এমন একটা দুনিয়ার কল্পনা করি। সো আমরা আলাদা। এই হিজাব হচ্ছে সেই জিনিসটা, আমরা আলাদা। উই হ্যাভ ডিফারেন্ট আইডেন্টিটি অ্যান্ড উই আর সুপ্রিম। দুইটাই বলবে সে, আমরা শ্রেষ্ঠ। দুনিয়াতে মুসলমান ছাড়া কেউ থাকবে না। মাইরে আলাম কাইতে আলামও 50%, বাকি 50%কে যখন ফোর্সিবলি হারাই দিব তখন ভয়ে কলেমা বল, বাকি 20% তো এমনি কিছু বলতে হবে না, কাম হয়ে যাবে। মানে এটা রাগ ক্ষোভের ধারণাটা এরকম। ফলে গ্লোবালি যে ইসলামের রাইজ, এটা এক ধরনের ইসলামী রাইজ বলতে পারে। এইটিকে ওরা জঙ্গিবাদ বলে আমার অভিযোগ করতেছে পাল্টা, ফরগেটিং যে এটা শুরু করছিল কি, কেন আমেরিকানরা তাদের বলে যে হোমল্যান্ড সিকিউরিটি, এই হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে এই কাণ্ডগুলো চালিয়েছে। আপনি কোনো মানুষকে সন্দেহ করতেই পারেন রাষ্ট্র হিসেবে, কিন্তু মানুষটাকে গায়ে হাত দিতে পারেন না, আপনি মানুষটাকে উঠায় নিয়ে যেতে পারেন না, আপনি এটা আপনার রাষ্ট্র অ্যালাউ করে না। আপনি কাজ করছেন কেন মুসলমানদের বিরুদ্ধে? এই বৈষম্য শুরু করলেন কেন? এখন মুসলমানরা খেপে যে এখন আপনি বলতেছেন জঙ্গি, এই জিনিসটা দাঁড়াইছে। এই আমার বিশ্বাস এটা স্লোলি পাল্টা অনেক কিছু বদলে যাবে পলিটিক্যালি। একটা পর্যায়ে এটা আপত্তিত হবে, যেমন ইমিডিয়েট এরই প্রতিক্রিয়া হবে। ট্রাম্প শুধু না, হোল আমেরিকা চীনের কাছে হেরে যাবে, আর মুসলমানরা চীনকে সাপোর্ট করবে। এই গ্লোবাল চেঞ্জটা হবেই এখন। দেখেন ওইটার প্রতিশোধ, মানে মুসলমান তো খুঁজবে কাকে আমার দুনিয়ার কোন লড়াইয়ের কে আমার ফ্রেন্ড হতে পারে, যে আমার ইন্টারেস্টটা, আমার ক্ষোভটা যে প্রশমিত করবে, আমি তাকে সাপোর্ট দেব। এবার এর সাথে জুড়ে দেন আপনি ইসরায়েলকে, সারা দুনিয়া নাচে বেড়াতেছে। এই বেইনসাফি অসম্ভব সহ্য করা, সেটা এটা শেষ হতে হবে। তো দেখেন এই সবগুলো জিনিস জড়াবে, কিন্তু আমি এই আলাপটা বেশি বাড়াবো না। এখন এই যে জিনিসটা হয়েছিল, ফলে আমাদের ভিতরে একটা খুব ছোট তৈরি হলো। এখন আমাদেরও তো এনিমি হয়ে গেল, তার মানে আমেরিকা। এখন আমেরিকা ডাকবো কি বলে, ট্যাগ দিব কি? আমি তো খুব ভালো জানি না ওর সম্পর্কে। এই আমি তো এখন হাতের কাছে পাইলাম স্বাধীনতা, যেটা কমিউনিস্টরা তাকে দিছিল, দেওয়া শুরু করছিল কবে। এটা একটা ইন্টারেস্টিং ধারণা। আমি এখান থেকে দেখো ওদের সরে যাচ্ছে, এখন আমি প্রসঙ্গ অন্যদিকে নিচ্ছি। 53 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম বলা শুরু করে আমেরিকাকে, তুমি সাম্রাজ্যবাদ, ঠিক আছে? তখন আমরা যখন এনিমি ভাবতেছি আমেরিকাকে, তখন আমরা ওই শব্দটা ধার করেছি। এটাও একটা কারণ, সাম্রাজ্যবাদ জিনিসটা কি বোঝাতে আমাদের দরকার আছে। এই জায়গায় এসে সাম্রাজ্যবাদ সবার হয়ে গেছে, সবার বুঝাবুঝিটা এ বিষয়ে পরিষ্কার রাখা দরকার আছে। প্লাস প্রগতিশীল মাত্রই আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলে, এটা আসলে সঠিক, এটা তো বোঝার দরকার আছে। না বুঝে তো আর আমরা, যেহেতু কমিউনিস্টরা বলে আমাদেরও এনিমি আমেরিকা, সেই জন্য আমরা তাকে সাম্রাজ্যবাদ বলবো, এটা ঠিক নাও হতে পারে। আরেকটা কারণ আছে, ধরা যাক মানে যেটা দেখাই যাচ্ছে, যে আমি বারে বারে বলতেছি 2028 সালের মধ্যে আমেরিকা ফেল করবে, ম্যাক্সিমাম 28-এর মধ্যে আমেরিকানরা গ্লোবাল ইকোনমির লিডার থেকে আউট হয়ে যাবে। তাহলে চীন যখন উঠে আসবে গ্লোবাল লিডার হিসেবে, তখন চীনকেও কি কমিউনিস্টরা সাম্রাজ্যবাদ বলবে? এটা কি কমিউনিস্ট রেডি? চীনকে কি বলবে? উত্তর হলো যে কমিউনিস্ট রেডি না, বেকুব। ওদের বাপ ছবিতে বলছিল ওটা সাম্রাজ্যবাদ রাখতেছে, কখনো তলায় হাত দিয়ে দেখে না এটা কেন বলতেছে। একালে আনুমোমনের মতন লোকেরা, এরাও তেলা মাথায় তেল দিতে আছে, আন্দাজে কথা বলতেছে, এটা জাস্টিফিকেশন দিচ্ছে কেন সাম্রাজ্যবাদ। এইটাও ভুয়া, উইদাউট হ্যাভিং এনি আন্ডারস্ট্যান্ডিং, বুঝাবুঝি কিচ্ছু নেই। সোভিয়েত ইউনিয়ন কেন সাম্রাজ্যবাদ বলেছিল তাও জানেন না সে। এইসব বিষয়গুলো নিয়ে এখন আমি
উন্মোচন করবো আস্তে আস্তে। তাহলে সোভিয়েত ইউনিয়ন বলা শুরু করছিল আমেরিকাকে 53 সালে, যেটা সাম্রাজ্যবাদ। কখন, ওয়াই 53, এত দেরিতে কেন? আবার আমি সেকেন্ড ওয়ার্ল্ডের কাহিনী বলবো, ফলে 1945 আমেরিকানরা গ্লোবাল লিডার হয়ে যাচ্ছে। তাহলে 45 থেকে 53, 8 বছর পরে কেন? এটা তো একটা প্রশ্ন। আমেরিকা তো গ্লোবাল লিডার হয়ে গেছে 45 সালে, সেকেন্ড ওয়ার্ল্ড শেষ, আমেরিকানরা লিডার। তাহলে আপনি 8 বছর সময় নিলেন কেন? স্টালিন সাহেব মারা গেছেও কিন্তু 53 সালে। যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে 53 সালে বলা হয়েছিল কেন, এই দিক থেকে আমরা সাম্রাজ্যের ধারণাটা বুঝবো। 1941 সাল থেকে আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট সিদ্ধান্ত নেয় যে সেকেন্ড ওয়ার্ল্ডে এবার সে সশরীরে মানে ফিজিক্যালি পার্টিসিপেট করবে। অর্থাৎ যুদ্ধ সেকেন্ড ওয়ার্ল্ড শুরু হয়েছিল 39-এ হলেও আমেরিকা পার্টিসিপেট করে নাই, কোনো পক্ষেই পার্টিসিপেট করে নাই। বরং আগে থেকে হোল 30-এর দশক, 30 থেকে 39 সাল পর্যন্ত এই সময়টা আমেরিকা খালি ইউরোপকে ধার দিয়ে গেছে। এবং এই সময় না ব্যবসা করার জন্য কারো পক্ষ নেয়নি, ওটাও না। রুজভেল্টের প্ল্যান ছিল যে আমি এমন একটা সময় পার্টিসিপেট করব যখন আমি পুরা যুদ্ধটার কিং হব, আমি ঠিক করব যুদ্ধের ফলাফল কোন দিকে যাবে, কে জিতবে কে হারবে। এইটা যতক্ষণ আমার পক্ষে না আসতেছে, আমি যখন বুঝতেছি না যে এটা আমার পক্ষে আসবে কিনা, শিওর না, ততদিন আমি পার্টিসিপেট করবো। এ হলো সেই আমেরিকা যার হাতে অলরেডি এত বেশি পরিমাণের সারপ্লাস বুদ্ধিত্ব অর্থ বিনিয়োগ করার সক্ষমতা জমে গেছে। এইটাই ছিল তার পাওয়ার, শুধু অস্ত্র না। 80-র দশকে মানে ধরেন 81-82 এরকম একটা সময় আমেরিকানরা প্রথম ব্রিটিশদেরকে ছাড়াই যায়। এই যে আজকে যেমন চীনারা ছাড়াই যেতে চাচ্ছে আমেরিকাকে গ্লোবাল পাওয়ার হিসেবে, ঠিক সেরকম ব্রিটিশদেরকে ছাড়াই আমেরিকা উঠে যাচ্ছে এই 80-র দশকে, 1980। এই সময়কার ডকুমেন্ট পাওয়া খুব মুশকিল, দুই একজনের লেখা আর্টিকেল আছে, খুঁজে পেতে হবে আপনাকে। এনিওয়ে, এই 80-র দশকে যেন বলা হয়, 81-82 সময় তারা ব্রিটিশ তৎকালের যে কলোনি মাস্টারদের মধ্যে ওস্তাদ, যে সবচেয়ে বড় ওস্তাদ, তাকে ছাড়া চলে যায় আমেরিকানরা। কিন্তু গ্লোবাল ইম্প্যাক্ট ফেলাটা সম্ভব ছিল না। কেন? কারণ ওটা ছিল কলোনিয়াল দুনিয়া। এখন ওকে ওয়েট করতে হয়েছে যে এই কলোনিয়াল পাওয়ারগুলা তাদের পুঁজির সংকট হবে কখন, তারা ডুববে কখন, ডুবলে পরে এইবার আমার কাছে আসবে টাকাদার নিতে, আমার প্রোডাক্ট নিতে। হেরে গেছে তো। কেমনে হারলো নিজেরা ঝগড়া করে, ব্রিটিশদের সাথে ফ্রেঞ্চের ঝগড়া, ফ্রেঞ্চে আবার ব্রিটিশ ফ্রেঞ্চ একসাথে হয়ে জার্মানির বিরুদ্ধে ঝগড়া। বলা হতো হ্যাভ আর হ্যাভ নট, অর্থাৎ কোন হ্যাভ নট, গরিব আর বড়লোক না। হ্যাভ মানে হলো যার কলোনি আছে, আর হ্যাভ নট মানে যার কলোনি। জার্মানি হলো লেট কামার অফ ক্যাপিটালিজম, যার পুঁজির বিকাশ হচ্ছে দেরিতে। ফলে অলরেডি যার ক্যাপিটালিজম হয়ে আছে তারাই কলোনি দখল করছে। জার্মানির যখন আসছে কলোনি দখল করতে, তখন দেখে যে একটা দশক খালি নেই, দখল করবো, কলোনি বানাবো। এই খুচরা খাচরা কোথাও একটা দ্বীপ পাইছে, কোথাও একটা মূল দেশ থেকে বাইরে গিয়ে একটা সমুদ্রের মধ্যে একটা দ্বীপ আছে, ওইটা পাইছে। মূল দেশের পাশে একটা ছোট অঞ্চল পাইছে, যেমন ইয়েতে আপনার ওটাকে কি বলে, হর্ন অফ আফ্রিকা, মানে আফ্রিকার কোনায় যে একটা জায়গা পাইছে। বুরুন্ডি টাইপের একটা জায়গা আছে ইয়ের পাশে, কঙ্গোর পাশে, ওটার চেষ্টা করছে। তা কোনোটাই করে শান্তি লাগে না, ধরে রাখা মুশকিল, আর ব্রিটিশ ফ্রেন্ডসদের সাথে পারা যায় না। এরপরে করে কি যুদ্ধটার বাইরে কলোনিতে না গিয়ে ইউরোপের ভিতরে শুরু করে দেয় ব্রিটিশ ফ্রেন্ডসের বিরুদ্ধে। এইটাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি হেরে যায়। আবার হেরে যাওয়ার পরে ব্রিটিশ আর ফ্রেন্সরা মিলে যে কড়া শর্ত দেয় জার্মানির উপরে, সেটা হলো তুই বেটা হারছস, যুদ্ধ লাগাইছ, যুদ্ধের খরচ দিবি। আচ্ছা কন, এমনি হারিয়ে গেছে, তারপরে এখন করতেছে খরচ দিবি। এই যে দাবিটা করছিল, এই দাবির আউটকাম হলো কেন হিটলার পপুলার। হিটলার এসে বলতেছে জার্মানবাসী তোমরা আমাকে সাপোর্ট করো, আমরা সবাই দায়ী হতে পারি না যে আমরা সবাইকে এখন যা আয় করি সব দিয়ে দিতে হবে ফ্রান্স আর ইংল্যান্ডকে, এটা তো কোনো কথা হইল না। এই জন্য হিটলার পপুলার হলো। 32 সালে সে ক্ষমতা আসছে, 33 সালে একদম এই ফ্যাসিজম বলতে যা বোঝায় এটা 33 সালে হয়ে গেছে। আসছিল কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট। এনিওয়ে, আমি এই গল্প বাড়াবো না। আসলে মূল বিষয়টা হচ্ছে এইটাই, আমেরিকানরা ওয়েট করতেছিল যে এইটা যখন নিজেরা মানামানি করে একটা জায়গায় পৌঁছাবে, পুঁজির সংকট হবে, দেন আমার কাছে ধান নিতে আসবে, তখন আমি ঠিক করব যে কার পক্ষে যাব। যেমন আলটিমেটলি যুদ্ধটা তো ব্রিটিশ ফ্রেঞ্চের পক্ষে,
হিটলারের বিরুদ্ধে হয়েছে, এটা উল্টাও হতে পারতো। অর্থাৎ আমেরিকানদের কোনো ডিসিসিভ রোল ছিল না যে আমাকে জার্মানিকেই হারাইতে হবে না। আলটিমেটলি যারা প্রথমে তার বর্ষতা স্বীকার করলো সবার আগে, ও তার পক্ষে চলে গেছে, এই হচ্ছে সিদ্ধান্ত। সো ওর বর্ষতা স্বীকার করেছে চার্চিল। সব ভ্যানিটি ফালাই দিয়ে, চার্চিল মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী, হুজুরে আল্লাহ টাকা পয়সা ছাড়েন, যুদ্ধে একটু হেল্প করেন, আমাদের অবস্থা খারাপ, এই বলে চার্চিল ডাইরেক্ট ওর কাছে চায় বসে সারেন্ডার। সেম আমাদের স্টালিন সাহেব, এই জায়গাটা ব্যাখ্যাটা উল্টা পাবেন, কমিউনিস্টের কাছে ব্যাখ্যা উল্টা। স্টালিন হলো হিরো, সেকেন্ড ওয়ার্ল্ডের হিরো। সেই সেকেন্ড ওয়ার্ল্ডের শুরুতে মানে 39-এর আগে সে জার্মানির সাথে একটা চুক্তি করে রাখছিল, অনাক্রমণ চুক্তি। এই চুক্তি ভঙ্গ করে হিটলার আক্রমণ করছিল। এই জন্য সে পাগল হয়ে চার্চিলের মতন সেও রুজভেল্টের কাছে গেছে, হুজুর আল্লাহ হেল্প চাই। এই জোটে সে জয়েন করে। এই জিনিসগুলোই ঘটে 1941 সালের মধ্যে। প্রথম চার্চিলের সাথে যে চুক্তিটা হয় ওটা আটলান্টিক চুক্তি, এইটাই হয় 41 সালের আগস্টে। বাকি সব দেশ মিলে যখন একসঙ্গে সাইন করলো, এই একই চুক্তি কিন্তু একই কাগজ, এবার নাম দিয়ে দিচ্ছে ভিন্ন, কিন্তু একই চুক্তি। এইটাই অন্য ভাষায় বললে জাতিসংঘের জন্মের ঘোষণা বলে যে দলিলটা হিস্টোরিক্যালি জাতিসংঘ ওন করে, এটাই আমার জন্ম দলিল। ওই দলিলটাই হলো 41 সালের আগস্টে যে আটলান্টিক চুক্তিটা, ওই চুক্তিটা ওখানে নেওয়া হচ্ছে, সেম চুক্তি। কিন্তু এইবার সিগনেটরি আগে ছিল দুইজন, খালি চার্চিল আর আমেরিকা না। ওই একদিনে প্রথম দিনে সই করে 28টা দেশ, তার মধ্যে শীর্ষে ছিল স্টালিন। বুঝা গেছে? এইটা থেকে এইবার এখন আসেন 42 সালের 1 তারিখ থেকে 1 জানুয়ারি যুদ্ধ শুরু হয়ে যায়। মানে আমেরিকা পার্টিসিপেট করছে এর সেকেন্ড ওয়ার্ল্ড, এটা শুরু হয়ে যায় 42 সালের 1 জানুয়ারি থেকে। তাহলে সোভিয়েত ইউনিয়ন পার্টিসিপেট করতেছে, তো খুব খাতির আমেরিকার সাথে, একেবারে ভাই বন্ধু, আমি তো বাঁচাইছেন আপনি হিটলার হাত থেকে, ঠিক আছে। কিন্তু যখন এই যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হচ্ছে 1945-এ, 39 থেকে 45, এই হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে গিয়ে যখন শেষ হচ্ছে, তখন আমেরিকান এটা হয়ে গেছে অলরেডি। কারণ সে ইতিমধ্যে ওই 42-এর 1 আগস্ট 1 জানুয়ারি থেকে এই যে যুদ্ধের খরচ দেওয়া শুরু করছে, লায়ন শেয়ারটা সবচেয়ে বড় খরচগুলা আমেরিকাকে। আমেরিকার প্রেসিডেন্ট হাতে আমেরিকান সিনেট, আমেরিকান কংগ্রেস একটা আইন বানায় দিয়ে দেয়। প্রেসিডেন্ট খালি বলবে আই ডিম, ডিম মানে ডিম, ডিম মানে কোন ডিম, এটা একটা লিগ্যাল ওয়ার্ড, অর্থ হলো মনে করি, এবং এটা লিগ্যালি সাংঘাতিক শক্তিশালী। প্রেসিডেন্ট যদি বলে আই ডিম, সো এটা সত্য, আর কোনো আর্গুমেন্ট লাগবে না। প্রধানমন্ত্রী যদি বলে আই ডিম, মানে হলো এর চেয়ে সত্য কথা আর নাই, এর ভিত্তিতে আমি এখন সরকার পরিচালনা করব, আই ডিম অমুকটা সত্য, আর কিছু লাগে। ডিম হলো সে ধরনের শব্দ। সো ওখানে বলা ছিল, যদি প্রেসিডেন্ট বলে শপথ নিয়ে আই ডিম যে এই দেশকে, ও জাহাজ ডুবে গেছে, আরেকটা জাহাজ বানাই দাও, এবং এটা আমার রাষ্ট্রের, নিজের রাষ্ট্রের সিকিউরিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এরপরে যদি ঘোষণা করে, তাহলে এবার আমেরিকান প্রেসিডেন্ট যদি মাঙ্গা দিয়ে দেয়, সিনেট কংগ্রেস এটা বলবে পাস। এই আইনটা করে দিচ্ছিল, ক্লিয়ার। খালি রুজভেল্ট খালি বলছে আই ডিম, কারো সৈনিকদের পোশাক নাই, ওই উর্দি পোশাকও বানিয়ে দিচ্ছে আমেরিকা। এবার বুঝতে পারতেছেন কেন আমেরিকাকে এত গ্রহণযোগ্য হচ্ছে। এইটা না হলে হিটলারকে হারাইতে পারত না তারা। এটাকে বলা হয় 270 বিলিয়ন, সেকালের হিসাবে বিলিয়ন, এখনকার হিসাবে আমি বলি যে 35 দিয়ে গুণ করেন, তাহলে এটা কাছাকাছি ফিগার পাবেন। এতগুলো বিলিয়ন ডলার খরচ হয়েছিল আমেরিকানদের। যুদ্ধে জিতার পরে এবার আরো 270 বিলিয়ন পুনর্বাসন, রাস্তাঘাট, কারখানা সব ভেঙে গেছে। আবার শুরু করতে গেলে বিনিয়োগ লাগবে না, ওইটা কে দিবে? ওটাও আমেরিকানরাই দিচ্ছে, ওই 270। এই 270 এবার ফেরত দিতে হয়েছে, নানান সময় ফেরত দিয়েছে। খোদ সোভিয়েত ইউনিয়ন লাস্ট কিস্তি দিচ্ছে 2001 সালে। এগুলা কমিউনিস্টরা বলবেন আপনাকে, ও নিজেরাও জানে না, আপনি নেটে সার্চ দেন পাবেন। এনিওয়ে, আমি আসল জায়গায় চলে যাই এখন। এতক্ষণ ধরে তো বিরাট হানিমুনে ছিল আমেরিকানরা আর সোভিয়েত ইউনিয়ন, কিন্তু এটা তার ছিঁড়ে গেল কখন থেকে। কেন সাম্রাজ্যবাদ বলতেছে 53 সালে? খেয়াল রাখবেন, আমি কিন্তু এখান থেকে শুরু করছি, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম। তা সাম্রাজ্যবাদ বলতে হচ্ছে কেন? দুইটা ঘটনা, দুইটা না অনেকগুলো ঘটনা বলতে পারেন। মেইন ঘটনা দুইটা। একটা হলো বলেছি, যুদ্ধ শেষে আগস্ট মাসে আমেরিকা দুইটা পারমাণবিক বোমা ফেলা দেয় জাপানের উপর, হারুপাটি জাপানের উপরে। কারণ জাপান ছিল হিটলারের দোস্ত, 3 জনের দোস্ত ছিল, জাপান আর মুসোলিনি ইটালি, এরা দুজনে ছিল হিটলারের দোস্ত। অক্ষশক্তি বলা হতো ওদের হাতে, এটা হয়েছে। সো এইগুলা আসলে ইয়েকে, এই জন্য জাপানের উপর বোমা মেরে টেস্ট করছে, আসলে হেরে গেছে। হেরে যাওয়ার পরে যুদ্ধ শেষের পরেও বোমা মারতেছে, এটা থেকেই বোঝা দেন আর কি। এইটা যখন করছে, তখন সোভিয়েত ইউনিয়ন, স্টালিন তো ভয় পেয়ে গেছে যে আমি কাল কি করতেছি, এই তো তলায় তলায় আমার থেকে আগে আছে,
এবং আমাকে সে এনিমি বানাবে, তো এখন আমাকে অধীনস্থ করে ফেলাইতে পারে, এমনি সে গ্লোবাল লিডার হয়ে গেছে। তো আগে যা ভাবতেছিল এটা ঠিক তা না। এগুলো একটা ঘটনা। সেকেন্ড ঘটনা, এটা আরো ইম্পর্টেন্ট। হোয়াট ইজ 1949? আচ্ছা, রুজভেল্ট কিন্তু মারা গেছে 45 সালে। রুজভেল্টের যে ভাইস প্রেসিডেন্ট ছিল, রুজভেল্ট মারা গেছে 4th টার্মের 6 মাসের মধ্যে। ফলে 4th টার্মের 3.5 বছর, অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্টরা 4 বছরের জন্য প্রেসিডেন্ট হয়, বাকি 3.5 বছর হ্যারি ট্রুম্যান তার ভাইস প্রেসিডেন্ট ছিল, সে টেনিওর শেষ করেছে। প্লাস পরের বারও হ্যারি ট্রুম্যান দাঁড়ায় যায় ইলেকশনে এবং জিতে। ফলে হ্যারি ট্রুম্যানের টোটাল হলো 7.5 বছর প্রেসিডেন্ট শাসন। ঠিক আছে, এইটাই শেষ হচ্ছে কি 52 সালে। 53 সালে আইসেনহাওয়ার জিতে আসছে রিপাবলিকান ট্রাম্পের মতো। রুজভেল্টরা কিন্তু ডেমোক্র্যাট। এইবার রিপাবলিকানরা যখন জিতে আসছে, আইসেনহাওয়ার, এই আইসেনহাওয়ারটা কে? আইসেনহাওয়ার হলো সেকেন্ড ওয়ারের সময় যে আমেরিকান টপ জেনারেল ছিল, যে হোল যৌথ বাহিনীর অ্যালাইড ফোর্সের নেতা, যে ছিল আইসেনহাওয়ার। এইবার রিপাবলিকানরা আইসেনহাওয়ারকে প্রেসিডেন্ট পদ দাঁড় করায় 1932 সাল থেকে, এই প্রথম। 32 থেকে 52, পাক্কা 20 বছর আমেরিকা। হ্যাঁ, 4-5-20 না, 5 টার্ম, 4 বছর করে 5 টার্ম। 5 টার্ম রিপাবলিকানরা, ডেমোক্রেটরা ক্ষমতা ছিল। 4 বছরে এক নাগারে রুজভেল্ট, আর পঞ্চম ইয়ারে হ্যারি ট্রুম্যান একবার, কিন্তু সবাই ডেমোক্রেট। এরপরে এই যে 20 বছর পরে 52 সালে জিতছে, 53 সালে 20 জানুয়ারি শপথ নিচ্ছে। এ যখন শপথ, আচ্ছা ওটা বাদ, 49 সালে আসলে কি ছিল এর মাঝখানে? 49 সালে তখন মারা গেছে রুজভেল্ট। 49 সালে ন্যাটো গঠিত হয়। ন্যাটো কি জিনিস? ন্যাটো এইবার নয়া দুনিয়াতে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাচ্ছে, এবার নয়া দুনিয়াতে ওরাও কিন্তু মনে মনে জানেন সোভিয়েত ইউনিয়নটা আমাদের এনিমি, এটা কমিউনিস্ট অনুমত না। আর আমেরিকান তো গ্লোবাল ক্যাপিটালিজম নিয়ে আসবে, তো বাই ডিফল্ট এটা এনিমি। তাহলে এই এনিমি আর ফ্রেন্ডের দুজনের জানছে, কিন্তু 52 সাল পর্যন্ত তারা দোস্তলি মতন আচরণ করে গেছে। সো 49 সালে যখন ন্যাটো তৈরি হয়ে যায়, এই ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আটলান্টিক কথাটার অর্থ বোঝার চেষ্টা করবেন। আটলান্টিক মানে হলো এপারে ইউরোপ আর ওপারে আমেরিকা। এই আটলান্টিক শব্দটার তাৎপর্য হলো এটা। আটলান্টিক একটা মহাসাগরের নাম। তো মহাসাগরের এক প্রান্তে যদি ইউরোপ থাকে স্বাধীনভাবে, আরেক প্রান্তে আমেরিকা। এই জন্য আটলান্টিক শব্দটার মানেই হলো যেখানে ইউরোপ আমেরিকা মিলিত কিছু একটা করবে, ওটার নাম দেবে আটলান্টিক। হচ্ছে আটলান্টিক শব্দের তাৎপর্য। সো ন্যাটো কথার অর্থ হলো এরকম, যেটা হলো আমরা ইউরোপ মানে আবার পশ্চিম ইউরোপ, কিন্তু পূর্ব ইউরোপ মানে সোভিয়েত ইউনিয়ন। সো পশ্চিম ইউরোপের আমরা আর আমেরিকা মিললে যে জোটটা আমাদের রক্ষা করবে, কার বিরুদ্ধে গোপনে গোপনে মাথায় ঠিক করে রাখছে, এটা সোভিয়েত ইউনিয়ন লাগে যখন হবে। এই জন্য ন্যাটো তৈরি হয়ে যাচ্ছে। সো ন্যাটো তৈরি হয়ে যাওয়া, আর এই লাস্ট 53 সালে যখন আইসেনহাওয়ার এসে পড়তেছে, দেন স্টালিন বুঝতেছে যে এর সঙ্গে একটা ফাইট দিতে হবে আমার। দোস্ত আলাপ করে আর হবে না, মেলা করছে। ওই বগলে বগলে চলছি আমরা, রুজভেল্টের এক বগলে চার্চিল, এক বগলে স্টালিন, বহুবার বলছি আপনাদেরকে আমি, এগুলা দিয়ে আর চলবে না, দিন শেষ। এই সোভিয়েত ইউনিয়ন যখন এনিমি ভাবতেছে আমেরিকাকে, দেন এইবার একটা তত্ত্ব নিয়ে আসতেছে। সেই তত্ত্বের নামই হলো, আমেরিকাকে যে ট্যাগ দিচ্ছে ওইটাই হলো সাম্রাজ্যবাদ। এখন কেন সাম্রাজ্যবাদ? এর কি কোনো ব্যাখ্যা দিচ্ছে স্টালিন? উত্তরটা হলো অস্পষ্ট। আরেকটা কথা বলেছিলাম গত দিনে, যে 53 সালে যখন সোভিয়েত ইউনিয়ন বুঝতেছে যে আমার এনিমিটি লাগবেই, আমার নতুন বয়ান লাগবে, নাহলে আমেরিকার লগে টিকা যাবে না, তখনই সে আমাদের মতন গরিব দেশগুলোতে কমিউনিস্ট পার্টি খোলা শুরু করে, আর এই পার্টি পরিচালনার টেকা দেওয়া শুরু করে। খালি আমাদের এখানে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছে, আগের দিন বলেছিলাম 35 সালে, মানে রিয়েলি মিনিংফুল কোনো কমিউনিস্ট পার্টি খোলা হচ্ছে 35, যদিও এর আগে 1920-22-এর দিকে বলা হয় যে অনেক খুঁজছিল, তো কেউ বলে এটা মানবতাবাদী, এটা কমিউনিস্ট হয় নাই। তো রিয়েলি বুঝায় করছে করা বলতে 35 সালটা বুঝায়। এই পার্টিগুলোকে এইবার সোভিয়েত ইউনিয়ন প্যাট্রোনাইজ করে পার্টি চালানোর খরচ এবং নির্দেশ। তাহলে এটা হয়ে গেল ইন্টারন্যাশনাল সোভিয়েত ইউনিয়ন যা বলতে চায় সেই কথা ক্যাম্পেনের জায়গা হলো এই পার্টি। ক্লিয়ার? এবার যেহেতু সোভিয়েত ইউনিয়ন বলে দিচ্ছে আমেরিকাকে সাম্রাজ্য দল, এরাও বলা শুরু করলো সাম্রাজ্যবাদ, নয়া এনিমি আসলো। কিন্তু প্রত্যেকটা কমিউনিস্ট যদি ঝাঁকি দিয়ে জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই আমেরিকার সাম্রাজ্যবাদ হলো কবে থেকে, এইবার তো মাথা চুলকায়, সে উত্তর দিতে পারবে না, কেউ জানে না। আমি চেক করে, ইভেন এখনকার ইয়াংদেরকে বা এখনকার যারা বুড়া বেঁচে আছে তাদের জিজ্ঞাসা, আচ্ছা আমেরিকার সাম্রাজ্যবাদ কবে থেকে, বলতে পারবেন?
ক্লিয়ার? কারণ সে জন্ম থেকেই দেখতেছে আমেরিকা সাম্রাজ্য, ও সাম্রাজ্য মানে আমেরিকা, সাম্রাজ্যবাদ সমান আমেরিকা, এরকম তাদের ধারণাটা। মুখস্থ তো আসলে বুঝাচ্ছে, মুখস্থটা বেশি ছিল তাদের কাছে, কারণ ওই যে পার্টি চালাচ্ছে তার ছবিতে নেন ওখানে বসে। তো সারা দুনিয়ার 193টা দেশের যদি অন্তত 190টা দেশের কমিউনিস্ট পার্টি থাকে এবং সবগুলোকে সে পরিচালনা করে, তাহলে তো সাম্রাজ্যবাদ বললে কি অবস্থা বানাইছে বুঝতেই পারে। এখন আসল কথাটা আসি, এই যে সাম্রাজ্য শব্দটা পাইলো কই? শব্দটাকে আগে কোথাও পরিচিত ছিল না? উত্তর ছিল। সাম্রাজ্যবাদ নামে লেনিনের একটা বই আছে, আপনারা যারা কমিউনিজম সম্পর্কে কম জানেন তারা মনে রাখবেন, কার্ল মার্কসের বাড়ি কিন্তু রাশিয়ার কোথাও না, এবং কার্ল মার্কস লোক ছিল না রাশিয়া। যেখানকার জন্ম, যে ভাষাতে জন্ম, যে কালচারে জন্ম, সেটা হলো জার্মানি। উনি জার্মানির বাসিন্দা, কিন্তু জার্মান গভর্নমেন্ট ওখানে সাইসে বাইর করে দেয়। তখনকার দিনে এগুলো খুব চলতো, নিরুদ্দেশ, আপনি অন্য দেশে চলে যান, এখানে তাইলে কিন্তু জেলে ঢুকে দিন। তো উনি পালায়ে লন্ডনে চলে গেছিলেন। আর লন্ডনে আরেকটা কারণে গেছিলেন, ওনার দোস্ত যে অ্যাঙ্গেলস, উনি কিন্তু পারিবারিক ব্যবসা ছিল ওনাদের, বড় ব্যবসা, এই ব্যবসা দেখাশোনা করতেন। ফলে ইয়েকে ভাতা দিয়ে চালানো খাওয়ানো কার্ল মার্কসকে, এটা অ্যাঙ্গেলস করছে, এটাও একটা কারণ। তো এক হলো বের করে দিচ্ছে জার্মানি থেকে, আর দুই হলো তার খরচ খরচা ভরণ পোষণ, আর সে যেন বই লিখতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে অ্যাঙ্গেলস। এইসব কারণে সে ইংল্যান্ডে বড় হয়েছে, মানে বাকি জীবনটা শেষ হয়েছে। রাফলি বোধহয় 35 সাল থেকে এরকম ঘটনাটা হচ্ছে, আমাকে দেখে বলতে হবে। মরার আগে পর্যন্ত তার কবরটাও লন্ডনে। এনিওয়ে, এখন গেল কার্ল মার্কসের হিসেবে, কার্ল মার্কসের সাথে তার মানে রাশিয়ার কোনো সম্পর্ক নেই, কেউই না, কেউ করে। উনি একটা গ্লোবালি একটা তত্ত্ব লিখছেন মাত্র। এই তত্ত্বটা প্রভাবিত করছে ভ্লাদিমির ইলিচ লেনিন। এই লোকটা অবশ্যই রাশিয়ান, ঠিক আছে? সো এ ইনফ্লুয়েন্স বাই কার্ল মার্কস হয়ে সে তার দেশের উপযোগী করে তত্ত্ব লিখবে। কার্ল মার্কসের চিন্তাটাকে প্লাস কার্ল মার্কসের চিন্তাটা অনেকটা আইডিওলজি, আইডিয়া আকারে, তত্ত্ব আকারে, প্র্যাকটিক্যালি কোনো দেশের জন্য তো সে লিখছে না। কিন্তু লেনিন যা কিছু বলতেছে এটা রাশিয়ার কথা চিন্তা করে বলতেছে। এই হচ্ছে দুইটার মধ্যে ফারাক। ফলে এটা অনেক অর্থে প্র্যাকটিক্যাল কথা, প্র্যাকটিক্যালি তার পার্টির লক্ষ্য উদ্দেশ্য চলবে কেমন করে সেগুলো বলতে গিয়ে যা যা বলছো, তার সমস্ত বই রচনা এরকম। এই লেনিন সাহেব একটা বই লিখেছিলেন 1916 সালে। খেয়াল করবেন 17 সালে কিন্তু বিপ্লব হচ্ছে রাশিয়ায়, কমিউনিস্ট বিপ্লব যেটা, এটা 17 সালে হয়েছিল অক্টোবরে। তার 1 বছরের আগে লেনিন একটা বই লেখে, এই বইটার নাম ছিল সাম্রাজ্যবাদ। এত দূর কমিউনিস্টরা বলতে পারবে। কিন্তু সাম্রাজ্যবাদ বইয়ের মধ্যে কি ছিল যে লেনিন এটাকে সাম্রাজ্যবাদ বলছে, এইবার হচকাচাবে। কিন্তু খুব কম কমিউনিস্টকে পাবেন যারা সঠিক উত্তর দিতে পারবে। তাহলে আসলে ছিল কি, আর বইটা কাদের নিয়ে লেখা, সাম্রাজ্যবাদ কাকে বলেছিল লেনিন, এইটার উত্তরে বলতে পারবে না। একটু যারা গভীর পড়াশোনা করছে লেনিন সম্পর্কে তারা হয়তো পারবে, আম কমিউনিস্ট প্রগতিশীল পারবে না। কিন্তু এরা সবাই প্রগতিশীল, এই সাম্রাজ্যবাদ বলতে অভ্যস্ত, সব ঠিক থাকবে। কিন্তু কেন সাম্রাজ্যবাদ, লেনিন বইটাতে কেন সাম্রাজ্যবাদ কাকে বলা হয়েছিল এটা বলতে পারবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই শব্দটা ইউজ করছে স্টালিন আমেরিকার বিরুদ্ধে, ক্লিয়ার? কিন্তু কারো কাছে পরিষ্কার নেই। অর্থাৎ এটা পুরোটাই সোভিয়েত ইউনিয়নের ফরেন পলিসি। আমেরিকা গ্লোবাল লিডার, তার এগেনস্টে যদি আমাকে দাঁড়ায় থাকতে হয় তাহলে আমার যে ফরেন পলিসি লাগবে, ওই ফরেন পলিসিতে আমি আমেরিকাকে সাম্রাজ্যবাদ দেব। এখন ক্লিয়ার হয়েছে? ওকে, এখন 16 সালের বইয়ে কি লেখা ছিল, কাকে বলা হয়েছিল সাম্রাজ্যবাদ, সেখানে যাবো আমরা। পরে কোথায় ব্যবহার হয়েছে শব্দটা সেটা আলাদা জিনিস, আর সাম্রাজ্যবাদ বলে লেনিন কাকে কি বুঝাইছে এটা আলাদা জিনিস। ওকে, এটার উত্তরটা দিয়ে নিই আগে, কেন লেনিনের বইটা লিখতে হয়েছিল 16 সালে। একটা শব্দ ইউজ করবো আমি এখানে, ক্লাসিক্যালি। ক্লাসিক মানে কোনো জিনিস যখন প্রথমে উঠে আসে তখন কেমন ছিল, ওই অর্থে ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল অনেক মানে আছে ক্লাসিক শব্দটার। এখানে মানেটা হলো কোনো ঘটনা যখন প্রথম উঠেছিল তখন কি করে উঠেছিল, এগুলো একটা। আর দুই হলো ক্লাসিক বলতে গেলে আরেকটা জিনিসকে ক্লাসিক বলতে হয় বা বলি আমরা, যেটা উত্থানটা এমন এবং এত প্রভাবশালী যে খুব সহসা ওকে আর বদলাইতে হয় না। ধরেন যে 50, 60, 70, 80 বছর চলছে এটা, এরপরে হয়তো ওটা বদলাইতে হয়েছে। সো যার ভিতরে যত স্ট্রং চিন্তা দিয়ে জিনিসটা শুরু করছিল এরকম যদি থাকে তাহলে ওটা ক্লাসিক। এটা ক্লাসিক আরেকটা মানে, ক্লাসিক ধারণা একটা আছে। ক্লাসিক মানে শুরুতে এটা কেমন ভাবে শুরু হয়েছিল, কি সেটা ক্যাপিটালিজম শুরু হয়েছিল কেমন করে,
ওই সময়ের যে রূপটা ওটা ডেফিনেটলি ক্লাসিক্যাল রূপ বলে পরিচিত। কি সেটা? সাধারণভাবে ক্যাপিটালিজম কথাটা বুঝবেন যেভাবে, ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম মানে হলো, এর আগেরটা কি তাহলে বুঝেন, তাহলে ক্যাপিটালিজম বুঝবেন। এর আগেরটাকে বলা হচ্ছে ফিউডালিজম। মানে হলো আপনি ট্র্যাডিশনালি চাষাবাদ করতেন, ধান তুলতেন, ফসল তুলতেন, কিন্তু মেইনলি নিজে খাওয়ার জন্য। বাজারে বেচাটা আপনার টার্গেট ছিল না শুরুর দিকে, পরে মনে চাইছে একটু বাড়তি হয়েছে, এটা বেঁচে দিয়েছে, কিছু নগদ টাকার দরকার আছে। আচ্ছা, আপনি পেঁয়াজ মরিচ রাখেন, শুকনোর সময় এটা ভালো দাম উঠছে, বর্ষার সময় আরো বেশি দাম উঠছে, কারণ বর্ষার সময় এগুলো পাওয়া যাবে না। তো আপনি আমরা এটাকে বলতে শিখতাম অর্থকরী ফসল। সো অর্থকরী ফসল, এই দেখেন প্রথম সে কমার্শিয়ালি করতে যাচ্ছে জিনিসটা, এর আগে করতো কিন্তু নিজের ভোগের জন্য করতো। এই ছিল জমির সাথে আপনার সম্পর্ক, এটাও কৃষিকাজ, কিন্তু জমিটা চাষাবাদটা ঠিক বিক্রি করার জন্য না। আচ্ছা, আপনার একটু ওই জিনিসটা লাগবে, আপনি অন্য একটা কেউ যা বানাইতেছে তার সাথে একটা এক্সচেঞ্জ করে নিচ্ছেন লোকালি, এটা ঠিক হাটে গিয়ে দুজনেই বেচছেন না, ওরকম না। এটা পরে আস্তে আস্তে ক্যাপিটালিজম আসবে কখন? যখন প্রথম শর্ত হলো যে আপনি যখন বিক্রির জন্য উৎপাদন করবেন, এই প্রথম এটা তখন কমার্শিয়াল, এই কমার্শিয়াল শব্দটা আসবে। এরই একটা পর্যায়ে আপনি এবার দেখবেন যে আপনি এবার তৈরি করে ছেড়ে দিচ্ছেন, আপনি আর ওটা কি হয়েছে জানেন না, কিন্তু বাসায় আসতে আসতে যারা দোকানদাররা, তারা বাসায় এসে কিনে নিয়ে গিয়ে আরেক হাটে বেচতেছে। আমি চিনি নি না ওকে কি করে না করে, কিন্তু ও কিনে নিয়ে গিয়ে আরেক হাটে বেচে, ওই হাটে আবার আরেক দল লোক আসে কিনতে, তার দেশে নিয়ে গিয়ে তার গ্রামে নিয়ে যে এটা খায়, এক্সচেঞ্জ শুরু হয়ে গেছে, পণ্য বিনিময় শুরু হয়ে গেছে। তাহলে আগেকার ফেজটা ছিল, এটাকে বলি আমরা ফিউডাল বলি অনেকে, এগ্রিগারিয়ান বলতে পারি। তাহলে এগ্রিগারিয়ানটা ভেঙে ক্যাপিটালিজম আসতেছে। ক্যাপিটালিজম মানে হলো যখন আপনি আরেকটা অন্য জায়গায় চলে গেছে, অন্য ধরনের প্রোডাকশন, আপনার প্রফিটের জন্য প্রোডাকশন বানাচ্ছেন। আর এটা আরেকদিন আরেকটা সময় বলবো, আমার কোথাও একটা ভিডিও আছে এটা নিয়ে, আমার যে হোয়াট ইজ শহর, এটা খুবই সাংঘাতিক ধারণার রুট কিন্তু কার্ল মার্ক্সের কাছ থেকে আমি পাইছি। হোয়াট ইজ শহর, শহর জিনিসটা কি, হোয়াট ইজ দ্য ফেনোমেনা, এই ঘটনাটার মানে কি, আসলে কি তাৎপর্য এটা। শহর বলে একটা তাৎপর্যওয়ালা অনুষ্ঠান মনে রেখেন আপনি, আমি করব পরে আরেকবার। সেই যে শহরে এসে এইবার নতুন ধরনের প্রোডাকশন শুরু হচ্ছে, আর এগ্রিগেরিয়ান প্রোডাকশন না, ফিউডাল প্রোডাকশন না, এটা ডেফিনেটলি ক্যাপিটালিজম হবে। এই নতুন ধরনের প্রোডাকশন শুরু হচ্ছে। এখন এই যে ট্র্যাডিশনালি প্রথমে শুরু হয়েছিল যেভাবে ক্যাপিটালিজম, তাতে যারা যারা ক্যাপিটালিজমের নেতৃত্ব দিছিল, কার্ল মার্ক্সের চোখে এরাই হলো বুজওয়া। আপনি আরেকভাবে বলতে পারে ব্যবসাদার বলতে পারেন। আরেকটু আগায় এটার সবচেয়ে সমৃদ্ধ রূপটার নাম হলো কারখানা মালিক। ঠিক আছে, তাহলে কারখানা মালিক যখন শুরু করছে, এই হচ্ছে ক্যাপিটালিজম, যখন কারখানা ফর্মে এসে গেছে জিনিসটা, আর ওই মার্কেটিং এর জায়গায় নেই, আপনি খালি বাসা থেকে নিয়ে এসে আড়াখাটায় বেচতেছেন, ওই রকম না। আপনি রীতিমতন কারখানা গড়ে কারখানার প্রোডাক্টটা দোকানে বেচতেছেন, এইরকম সুপার স্টোর বানানো হয়ে গেছে, এই ভরপুর ক্যাপিটালিজম। এটা একটুকু বুঝলেই হবে। এই ক্যাপিটালিজমটা তৈরির সময়ে এইটা কার নেতৃত্ব হয়েছিল? ইনভেরিয়েবলি ইউরোপের সব দেশে এই যাদের নেতৃত্ব হচ্ছিল, ওদেরকেই কার্ল মার্ক্সের ভাষায় বুঝবা, বড়লোক বলতে পারে, ব্যবসায়ী বলতে পারে, কারখানা মালিক বলতে পারেন, হোয়াটএভার। এইবার তার সাথে সংঘাত বাঁধতেছে এই কারখানায় চাকরি করেছে যে শ্রমিকগুলা, এই দ্বন্দ্বটাকে নিয়ে হলো কার্ল মার্ক্সের কারখানা। ক্লিয়ার? কিন্তু এইটার ভিতর দিয়ে আপনি নতুন ধরনের প্রোডাকশন সিস্টেমে ঢুকে গেছেন আপনার সমাজটা। এইটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে পারেন। ক্যাপিটাল ফর্মেশন, আগের দিন একটা শব্দ ব্যবহার করেছিলাম, ক্যাপিটাল ফর্মেশন খুবই পজিটিভ শব্দ। কোন দেশে যদি ক্যাপিটাল ফর্মেশন না ঘটে থাকে, তাহলে ওই দেশে নতুন কাজ সৃষ্টি হবে না। সো ক্যাপিটাল ফর্মেশন খুবই পজিটিভ ওয়ার্ড। মাসুতুম যেটা করছে, ও স্টালিনের মতনই সমাজতন্ত্র করতে গেছিল 1949 সালে, কমিউনিস্ট বিপ্লব। 1949-এ বিপ্লব করার পরে 10 বছর পরে মাসুতুম বুঝছে সামথিং রং, এটা হবে না। কেন? কারখানার কৃষির উৎপাদন বাড়ে না। 10 বছর হয়ে গেছে, এই চিন্তিত হয়ে গেল এই মাসুতুম। এরপরে যে নয়া তত্ত্বটা দিল, এটা হলো আগে ক্যাপিটাল ফর্মেশন করে নিতে হবে, এটা বাইপাস করে সমাজতন্ত্র মানানো যায়, মনে একটা টিকবে না। এটা হচ্ছে মাসুতুমের কনক্লুশন। এইটার যে রিফর্মটা সে করে নিয়েছিল, ওইটা আজকের দিনে চীন যে গ্লোবাল লিডার হতেছে, এটা এর ভিত গেড়ে দিয়ে গেছিল 58 সাল থেকে, কিন্তু এইটা একদম গ্লোবাল মার্কেটে ঢুকার ক্ষেত্রে ঢুকতে পেরেছে আমেরিকানদের সাথে মিলে। এই চায়না উঠে আসতেছে 78 সালে, মেলার সময় পেয়ে গেছে, 20টা বছর গেছে। এরপরে 78 সালের থেকে সে তখন দিনে আমেরিকান ক্যাপিটাল নিয়েছে, সে নিয়ে ক্যাপিটালিজম বানাইছে। এরপরে এই ক্যাপিটালিজম গিয়ে প্রথমে এটা খুচরা খাসরি কিভাবে করা যায়, কিভাবে করলে এটা টিকবে, এইসব এক্সপেরিমেন্ট করতে 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 1990, এই হচ্ছে সবচেয়ে ডিরেক্টর মাইনিং চায়না। 1990 থেকে 2010, এই যে 20 বছর, গ্রেট লিপ ফরওয়ার্ড, ডাবল ডিজিটের
ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছে চাইনিজরা। 13-14% পর্যন্ত জিডিপি হচ্ছে, এমন একটা সময় এটা। আর এই যে প্রথম 12 বছর গেছে এক্সিলেন্ট এই মাসুতুং এর চায়না, এই যে ক্যাপিটাল ফরমেশনের দিকে গেছিল বলে ও আজকে গ্লোবাল লিডার হচ্ছে। আর স্টালিন লেনিনের রাশিয়া এখন ঘাবাইতেছে। চীন উঠে আসলো দেখে মনে হচ্ছে তাদের সম্ভাবনা আছে, নাহলে তো এটা সোভিয়েত ইউনিয়ন হিসেবে ভেঙে গেছে, রাশিয়া হিসেবে টিকে গেছে। আমি এদিকে যাব না এখন। তাহলে মূল বিষয়টা ছিল ক্লাসিক্যালি ক্যাপিটালিজমের কাজটা করেছে বুর্জোয়ারা, নট শ্রমিক শ্রেণী। বুঝুন ভালো করে, তাহলে এটা ক্লাসিক ধারণা। সমস্যা দেখা দিল যখন ওরা রীতিমতন হোল ইউরোপ ছায়া ফেলাইছে এই কমিউনিস্টদের ভাষা, যাদেরকে বুর্জোয়া বলে, মানে ক্যাপিটালের মালিকরা যখন ক্যাপিটালিজম বানায় ফেলছে সারা ইউরোপ। বানায় ফেলার পরে এইবার বুঝেন দুনিয়াটা তখন কিন্তু কলোনি দুনিয়া। যেমন ইন্ডিয়া স্বাধীন না ব্রিটিশদের অধীনে, ব্রিটিশদের তার সারপ্লাস যা হচ্ছে নিয়ে চলে যাচ্ছে তার দেশে, এরকম একটা দেশ হলো ইন্ডিয়া। সেরকম সারা দুনিয়াটাই ছিল কলোনির আন্ডারে, বলতে যা বোঝায়। তাহলে যেই প্রশ্নটার উত্তর নাই সেটা হলো 1945 সালের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে কেন আমেরিকানরা শর্ত দিচ্ছিল আগেই যে এই যে আমি তোমাকে যুদ্ধে হেল্প করবো, অ্যালাইড ফোর্স হিটলার বাহিনীর বিরুদ্ধে আমাদের যে জোট, তাদের সব দেশকে আমি হেল্প করব, যুদ্ধের খরচ দিব। কি শর্তে দিচ্ছে? যাদেরকে হেল্প করতেছে তাদের তো কলোনি মাস্টার, ব্রিটিশ ফ্রেঞ্চ, এটা তো কলোনি মাস্টার। এদেরকে হেল্প করেছিল কেন রুজভেল্ট? এইটাই শর্ত হলো যে যুদ্ধে জিতলে পরে আমাদের পক্ষ যদি দিতে যায়, তোমরা কিন্তু স্ব কলোনি ছেড়ে চলে যাবো, চুপচাপ চলে যাও, কোনো টু শব্দ করবা না। তোমাকে লোকাল গান্ধী কিছু বলছে কি বলছে না এটা শুনবা না, ওয়েট করবা না। নেহরু কিছু বলছে কিনা এই জন্য ওয়েট করবা না, চুপচাপ ব্যাগ গুজাই নিয়ে রওনা দিবা, কোনো টু শব্দ শুনতে চাই না, কলোনি ছেড়ে চলে যাওয়া। দুটা প্রশ্ন। তাহলে কেন রুজভেল্ট আমেরিকানরা এই শর্ত দিয়েছিল? এর সাথে আমেরিকানদের স্বার্থ কি? অদ্ভুত না? আপনারা যাকে সাম্রাজ্যবাদ বলতেছেন সে কেন আপনার দেশে কলোনি তাড়াই দেওয়ার নায়ক? এটা এই সত্যটা চেপে গেছে স্টালিন অথবা বুঝতে পারে না, ধরতে পারে না সিগনিফিকেন্সটা, বুঝাবুঝির আগেই মারা গেছে সে 53 সালে। তাহলে গেল একটা, এতক্ষণ কোথায় ছিলাম আমি, কেন রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলতেছে? এর কথা উত্তরটা আছে এই লেনিনের বইয়ের মধ্যে। তাহলে এই ক্লাসিক জিনিসটা নিয়ে একটা তর্ক শুরু হয় লেনিনের আমলে। কোথায়? জার্মান কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি কিন্তু ইয়ে না, হিটলার না, জার্মান কমিউনিস্ট পার্টি, কমিউনিস্টদের সাথে সম্ভবত লোকটার নাম কাউস্কি, আমি যদি ঠিক ভুল না করে থাকি, কাউস্কি। কাউস্কি ছিল জার্মান কমিউনিস্ট পার্টির নেতা। ও আর্গু করতেছিল ক্লাসিক্যালি যেহেতু ক্লাসিক রূপ মানে প্রথম উঠে আসার রূপটা ক্যাপিটালিজমের হলো বুর্জোয়ারাই ক্যাপিটালিজম করে, ফিউডালিজম ভেঙে দেশে নতুন ধরনের কাজ সৃষ্টি করে, ক্যাপিটাল ফর্মেশন করে। চলো বুর্জোয়ারা হলো হিরো, সো আমার জার্মানিতেও বুর্জোয়ারা হিরো, সো ওদের সাথে সমর্থন করতে হবে আমাদের কমিউনিস্টকে। কথা বুঝছেন? এই হচ্ছে কাউস্কির পজিশন, অর্থাৎ জার্মান কমিউনিস্ট পার্টির নেতার পজিশন। লেনিন বলতেছে তোমার ধারণাটা ভুল। কেমন ক্লাসিক ধারণা তো ওইটাই, লেনিন বলছে না তোমারটা ভুল। কেন? এই হচ্ছে লেনিনের স্ট্রং আর্গুমেন্ট সাম্রাজ্যবাদ সম্পর্কে, যে এখন যেহেতু বুর্জোয়ারা অলরেডি এমন একটা স্টেজে পৌঁছে গেছে, তার মানে পিছিয়ে আছে সেটা অন্য কথা, কিন্তু কলোনি মাস্টারগুলো তো কি হয়েছে দেখেন, এরা বরং আমাদের মতন গরিব দেশগুলোতে ঢুকছে, আর ঢুকে ওখানে তার দেশের প্রোডাক্ট বেচতেছে। আর ও চাচ্ছে যে তোমার দেশের যে ছোট ছোট বুর্জোয়া দোকানদার হয়েছে কেবলমাত্র, ওরা করতেছে কি এই আমেরিকা বা অগ্রসর দেশগুলো থেকে প্রোডাক্ট নিয়ে এসে তার দেশে বেচবে, সে আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবে না, সে কমিশন খাওয়া লোক হবে। এই ক্যারেক্টারটা বদলে গেছে। ক্লাসিক্যালি তার তো তার দেশে ক্যাপিটালিজম করার কথা, হিরো হওয়ার কথা, কিন্তু হবে না, তার তো দরকার প্রফিট, সস্তায় প্রফিটের জন্য সে আমেরিকা থেকে জিনিস নিয়ে এসে বেচবে। এই যে খাসিলতটা বদলে গেছে, নতুন সিমটম, নতুন ফেনোমেনা তৈরি হচ্ছে, সেইটাই হচ্ছে সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদী ফেনোমেনা আছে। সো সাম্রাজ্যবাদী ফেনোমেনা যখন শুরু হয়ে গেছে ক্যাপিটালিজমের, তখন এই কমিউনিস্টদেরকে জার্মানির কমিউনিস্টরা কখনোই একে সাপোর্ট করবে না, বুর্জোয়াকে, তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি লিডারশিপে যেতে হবে। এই ছিল লেনিন আর্গুমেন্ট। এই জন্য ওটাকে নাম দিয়েছে সাম্রাজ্য, এরা হলো সাম্রাজ্যবাদ। কিন্তু মনে রাখেন সাম্রাজ্যবাদ কথার মূল বৈশিষ্ট্য, এখানে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে আছে। মূল বৈশিষ্ট্য হলো যে নিজের নিজের ক্যাপিটাল ফর্মেশন বা নিজের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কাজটা ফেলে ইম্পোর্ট করে বেচবে তার দেশে, আর প্রফিট নেবে, এই ব্যবসায়ী হয়ে গেছে। এই যে স্বভাবটা, ইন্ডাস্ট্রি না করে অন্যের প্রোডাক্ট নিয়ে এসে, অন্যের টুথপেস্ট নিয়ে এসে এখানে বেচতেছে, নিজে একটা টুথপেস্টের ফ্যাক্টরি দিতে রাজি না, নিজে একটা সাবানের ফ্যাক্টরি দিতে রাজি না, লিভার ব্রাদার্সকে ডেকে নিয়ে এসে তার মালামাল নিয়ে এসে এখানে বেচতেছে।
সো এদের থেকে সাবধান হতে হবে। এই জন্য কমিউনিস্ট পার্টি ওদেরকে সাপোর্ট করবে না, লিবার ব্রাদার্সকে সাপোর্ট। এটা হচ্ছে লেনিন আর্গুমেন্ট। কিন্তু লেনিন আর্গুমেন্টের সার কথাটা অন্য জায়গায়। আর্গুমেন্টের সার কথা হলো, যেহেতু ক্যাপিটাল ফর্মেশনে ওর রোলটা, লেনিন সবসময় যেটার এগেনস্টে খুবই জোরে সোরে কথা বলে গেছে, সেটা হলো লেনিনও কিন্তু মাও সেতুং এর মতন মানতো ক্যাপিটাল ফর্মেশন একটা ফেজ আছে, ক্যাপিটাল পুঁজি গঠন হয়ে পড়া। আমি বলেছি পুঁজি গঠন পজিটিভ জিনিস। আপনি যাই করেন, সমাজতন্ত্রী করেন আর কমিউনিজম করেন আর ক্যাপিটালিজম করেন, পুঁজি আগে ফর্ম না হলে পরে আপনার কোনোটাই হবে না। আপনাকে কৃষি থেকে সরে আসতে হবে, আর একটা প্যারালাল সরে আসা মানে প্যারালালি আপনার একটা নতুন ধরনের উৎপাদন ব্যবস্থা তৈরি করতে হবে, কারখানা যেটার নাম। এইটাই শহুরে নাম। এইটাই হোয়াট ইজ টাউন, হোয়াট ইজ শহর কথার অর্থ কি, এই বুঝবেন তখন এটা দিয়ে। কার্ল মার্কস এই জন্য শুধু শহর নিয়ে কয়েক পাতা লিখে গেছে আর্টিকেল। জার্মানিলজি বইয়ের ভিতরে একটা বিরাট চ্যাপ্টার আছে। এটা বুঝে নাই মানুষ যে ওর ভিতরে শহরের কথাটা আছে ওখানে। এই যে আজকাল কম ইয়েগুলা আমাদের এনজিও গুলা বলতেছে না সুশীল সুশীল, এই সুশীল শব্দটা করতে আসছে। সুশীলের ইংরেজিটার বাংলা করছে, সুশীলের ইংরেজিটা হলো সিভিল সোসাইটি। এই যে তাহলে মার্কস যে একটা সিভিল সোসাইটি শব্দ ইউজ করছিল, এই শব্দ মার্কসের সোসাইটি কেন ইউজ করছিল, এটার ভিতরে ওই শহর ধারণাটা আছে। তো কমিউনিস্টরা খুঁজে পায় না যে এইটা এই কালে যখন এনজিও বানাইতেছে আমেরিকানরা, তখন আমরা শব্দটা শিখতেছি। কিন্তু এই শব্দ এই কার্ল মার্কস বহুত আগে এই বইটা লেখছে 1944 সালে, 44-45 এরকম সময়। এই সময় এটা কার্ল মার্কসের ধারণা ছিল, শহর ধারণাটা তার ছিল। খুবই শর্টে লিখছে এক চ্যাপ্টারের মধ্যে, তাও তো কাটা ছাড়া শেষ নাই। বইটা কিন্তু ইনকমপ্লিট। ওই বইয়ের ভিতরে সিভিল সোসাইটির ধারণা আছে। এইটাই সিভিল সোসাইটি আমি বলেছি শহর। হোয়াট ইজ শহর? তাহলে এই যে সিভিল সোসাইটি না করলে এটাই ক্যাপিটালিজম করবে, এটাই আরবানাইজেশন করবে, এটাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবে। এক কথায় বলে দিলাম, সবগুলো আসলে একই কথা। তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল রুটটা, ট্র্যাডিশনাল এটা যেভাবে গড়ে উঠছে। আর কাউস্কির সাথে তর্ক হচ্ছে লেনিন বলতেছে তুমি ভুল, তুমি সেই বুর্জোয়াকে পাইবা না তো এখন, এ তো আরেক দেশ থেকে মাল নিয়ে এসে বেচবে, ফলে তোমার ক্যাপিটাল ফর্মেশনটা হবে না। এই জন্য লেনিন এটা বিরোধিতা করতেছে। সো সাম্রাজ্যবাদ কথাটার অর্থ হলো তাই যে তোমার দেশের ক্যাপিটালাইজেশন, ক্যাপিটাল ফর্মেশনটা ঘটতে দিবে না। আচ্ছা, যে কথা বলতে কি সরে গেছিলাম, লেনিন সবসময় যেটার ব্যাপারে সবচেয়ে জোর দিয়েছে, সে অস্পষ্ট অনেক জায়গায়, কিন্তু যেটার ব্যাপারে শিওর একেবারে, সেইটা হলো ক্যাপিটাল ফর্মেশনের সময়টা যত কম হয় দ্রুত এটা শেষ করতে হবে। কথা বুঝছেন ভালো করে, দ্রুত কথাটা খুব ইম্পর্টেন্ট। আপনি এটা দিলে দিলে ভালো রাখলেন হোক না, কারণ আর্গুমেন্টটা হলো যত এটা দেরি করবেন, ফর্মেশনটা ধীরে ধীরে করবেন, এর সমস্ত চাপ গিয়ে পড়বে এই লেবারটার উপরে। ও সবার আগে যেটা করবে কি, বেচাকে বিপদে ফেলবে। সেটা পুঁজি নাই, পুঁজি হারাইছে, এখন মানুষের জমির লেবার হয়ে গেছে, ওই লোকটাকে সে আরো বেশি করে শোষণ করবে। কেন? বেকায়দা একটা লেবার কাজের জায়গা দিয়ে ও দেখছে যে এই আয় দিয়ে সংসার চলে না, কিন্তু কি করবে, না খেয়ে থাকবে। আচ্ছা, আধা পেটে খাই, খেয়ে ওর কাজটা করে দিয়ে আসি। আপনি ফোর্স করছেন, একটাই মাত্র কাজ আছে, ঢাকা শহরে রিক্সা চালাও, আর কোনো কাজ নেই। এখন যত কষ্টই হোক ওকে রিক্সা চালাতে হবে। এই যে আপনি ফোর্স করতেছেন ক্যাপিটাল ফর্মেশন না করে। আপনি তো একটা কারখানা করলে তো ওই লোকটা কারখানা চাকরি করতো, ওকে আপনি এত কষ্ট সাধ্যটা শ্রমের মধ্যে ঢুকাইতেছেন কেন? যেহেতু সমাজে কাজ নাই, আপনি কাজ সৃষ্টি করতে পারেন নাই, ফলে সবচেয়ে কষ্ট হবে এই লেবারটা। এই যে ছ্যাঁচড়াই চলা ক্যাপিটালিজম, এইটার লেনিন ঘোরতর বিরোধী। ওই জন্য বলতেছে খুব দ্রুত এই ক্যাপিটাল ফর্মেশনের জায়গাটা পারাইতে হবে। ক্যাপিটাল ফর্মেশন যারা মুক্তি নেন, দেখেন মাও সেতুং কিন্তু এই লাইনের লোক। ক্যাপিটাল ফর্মেশনটা হয় নাই বলে স্টালিনের কথা না শুনে, এইটা হচ্ছে স্টালিনেরটা হলো প্রথম কমিউনিজমের ধারণা, ওটাকে ভেঙে দিচ্ছে, পরীক্ষা করে ভেঙে দিচ্ছে মাও সেতুং, দিয়ে বলতেছে। আর এর সঙ্গে মিলছে আবার দেখেন লেনিনের কথাটা, ক্যাপিটাল ফর্মেশন লাগবে, আর যত দ্রুত, এই সময়টা যত কম সময় পারা যায়। এই আর্গুমেন্টটা কিন্তু লেনিনের, যে এই যে হাফ পেটে খায়ও ওই লেবারটা কাজ করে, উপায় কি? সবচেয়ে কষ্টসাধ্য কাজটা। আচ্ছা, আগে পেট ভরে খাইতে পারতাম, এখন পাই না, বলেছেন এই কাজটা না করলে কি না খেয়ে থাকবো? হাফ পেটে খাইতে হচ্ছে যেহেতু আমি এটাই করবো। লেনিন বলতেছে এটা ঘোরতর বিরোধী। ক্যাপিটাল ফর্মেশনের কাজটা যত দ্রুত পার হয়ে যেতে পারো। এখন এই কাজটা তো বুর্জোয়া করবে না, এই সময় এসে গেছে। এই হচ্ছে তার সাম্রাজ্যবাদ। ক্লিয়ার? এই বই সে লিখতেছে 1916 সালে, তার বিপ্লবের 1 বছর আগে। কিন্তু এই কথাটা তাহলে এখানে ব্যবহার করছে কেন আমেরিকার বিরুদ্ধে? ওখানে অ্যাজাম্পশনটা হলো আসলে স্টালিন পরিষ্কার না, এটি কোন যুগে পড়ছিলাম।
আমেরিকান নেতৃত্বে একটা গ্লোবাল ক্যাপিটালিজম হবে, এইটাই কি লেনিনের সাম্রাজ্যবাদ ধারণা? এই কনফিউশনটা করছে স্টালিন। আমি মনে করি এটা কনফিউশন। কেমন? আমি ধরে দিই, আনুর আর্গুমেন্ট কি? এই জন্য দুটা ইনস্টিটিউশনের ব্যাপারে তারা সবচেয়ে অস্পষ্ট, IMF আর ওয়ার্ল্ড ব্যাংক। ওরা বলতে চায় যে লেনিনের ওই যে পুঁজি, অন্য দেশ থেকে পুঁজি এসে আপনারটা খায়াল হয়েছে, আপনার প্রোডাক্টটা, রেডিমেড প্রোডাক্ট আপনার দেশে যে বেচার দিন বানাবে, আপনার দেশে কারখানা করতে দিবে না। ওই আর্গুমেন্ট থেকে ও ধরে নিচ্ছে IMF হলো পুঁজির ব্যবসা করার সংগঠন। কথা বুঝছেন ভালো করে, যে আমাদেরকে পুঁজি দিয়া ধার দিয়া সুদ খাইবে খালি বলবে। লেনিন আর্গুমেন্টটা কিন্তু সুদ খাওয়ার আর্গুমেন্ট, কথা খেয়াল রাখেন। কিন্তু IMF যে সুদ খাওয়ার সংগঠন না, এইটা এই বেকুব কখনো খেয়ালই করে নাই। সিম্পলি যদি একটা হিসাব রাখে যে IMF এর সুদের হার কত, ওদের অনেকগুলো ক্যাটাগরি আছে, হাইয়েস্ট হলো 4%। আর শুরুতে যেটাকে ওদের প্রোগ্রামটার নাম হলো আইডিটা হলো সুদের হার হলো 0.7%, 1%-এর নিচে। আচ্ছা, এটা কোনো সুদ হইলো? এটা তো ওয়ার্ল্ড ব্যাংক যে ঢাকায় অফিস বানাইছে, অফিস চালানোর খরচ হচ্ছে না, ওই খরচই তো উঠবে না। তারপর দেখেন ও আপনাকে ধার দিচ্ছে, 40 বছর পরে দিবেন আপনি ফেরত, 40 বছরের মধ্যে ফেরত দিবেন। প্রথম 10 বছর কোনো সুদ নাই, কিচ্ছু নেই। পরের 30 বছর বিভিন্ন কিস্তিতে আপনি এটা ফেরত দিবেন। সুদের হার এই যে আইডিএ হিসেবে লোন দিবে, আইডিএটা দিবে কিনা আপনি প্রাপ্ত যোগ্য কিনা আপনি, তা কিছুর উপর নির্ভর করে যে আপনি যদি ওই যে মাথা পিছু আয় যদি $1000 নিচে হয়, যত নিচে হবে তত আপনি মাংনা অলমোস্ট এই যে এবার অনুদান দিবে। আইডিএরও পাওয়া যোগ্য হন নাই, আপনি আরো নিচের অর্থনীতি, এই জন্য আপনি পুরোটাই অনুদান পাবেন। মানে লোন নিয়ে লোন ফেরতও দিতে হবে না, সুদ তো দূরের কথা, সুদ তো দিতেই হবে না, লোনও ফেরত দিতে হবে না। এটা হচ্ছে অনুদানের ফেজ। প্রথম কয়েক বছর অনুদান দিতে থাকবে, অথবা প্যারালালি আপনি লোন দিচ্ছে সাথে অনুদান দিচ্ছে, কারণ আপনি লোন সুদ দিতে পারবেন না, ইকোনমিটা ভালো করতে হবে। সুদ ফেরত দেওয়ার মতন একটা সুদ, এই যে 0.7-1%-এর নিচে সুদ, এই সুদ দেওয়ার মতন যোগ্য হন আগে, অর্থনীতি ভালো হোক তখন দিয়ে। এই জায়গায় পৌঁছাতে গেলে এটাকে তখন আইডিয়াল লোন হবে। এইবার আপনার মাথা পিছু আয় হিসাব করলে যদি 1000-এর উপরে চলে যায়, এইবার বলবে যে এইটা কিন্তু এখন 2% সুদ দিবেন। এইটাই ফাইনালি যায় 4%। কিন্তু 4% সুদ যখন নেয় তখন আর সরকারকে লোন দেয় না। হ্যাঁ, আমাদের ধরেন যে মেঘনা ঘাটে, এই যে মেঘনা গ্রুপের একটা বিদ্যুতের প্ল্যান্ট আছে, 750 মেগাওয়াট বোধ হয় বিদ্যুৎ তৈরি করে। এই প্ল্যান্টে লোন আছে ওয়ার্ল্ড ব্যাংকের। হ্যাঁ, এইটাকে ওরা বলে আইএফসি লোন। কিন্তু এইটা দিবে কেবলমাত্র প্রাইভেট, কারণ আপনার ইকোনমি চলতে চলতে প্রাইভেট ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে, তো এবার ওকে পার্টিসিপেট করতে বলবে, এই জন্য ও সুদ দিবে 4%। ঠিক আছে, এই যেগুলো বুঝতে শিখেন। এখন এতে কি মনে হয় আপনার ওরা সুদি পুঁজি খাটাইতে আইছে? তাহলে এটার উত্তর কি? আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক IMF খুললো কেন আমেরিকানরা? এর উত্তরও পেতে হবে তো। এটা যদি না করে, আপনার সুদের ব্যবসা যদি এটা নাই হয়, তাহলে এটা করলো কেন? ওদেরকে দান ছত্র খুলছে, হ্যাঁ, মানুষের কাছে দান করবে, এটা উত্তর কি? এই উত্তরটা কমিউনিস্টের কাছে নাই বলে, আনু মোহাম্মদের কাছে নাই বলে এই গল্পটা, মিথ্যা গল্পটা। আর ওরা IMF ওয়ার্ল্ড ব্যাংক নিপাত বলে যেই কারণে, সেটা হলো এরশাদের আমলে সর্বপ্রথম যখন সংস্কার করতে যায় ওয়ার্ল্ড ব্যাংকের, সংস্কারটাই এরশাদকে দিয়ে করাইছে ওরা। এই জন্য লোকে বলে এরশাদ করছে, কিন্তু এরশাদ কিছু কোনো এত বুদ্ধিমান না যে কেমনি কি করতে হবে এটা সব জেনে গেছে। একটা ওয়ার্ল্ড ব্যাংক যাই করতে বলছে ও তাই করছে। সো ওই সংস্কারটা যখন করতে গেছে, সে এই সংস্কারের করতে গিয়ে ছাঁটাই করতে হয়েছে। আগে যেগুলো সরকারি মালিকানাধীন সবকিছু ছিল, ডেল সাথে হতো কম পয়সা, কম খরচ যেন হয়, রাষ্ট্রের খরচ যেন কম হয়, আজাইরা বেতন যেন না দেয় কাউ, এগুলা করতে গেছে থেকে শ্রমিক ছাঁটাই হয়েছে। এই তো কমিউনিস্ট এই প্রথম নাম শুনছে, কে ছাঁটাই করছে, কি একটা ওয়ার্ল্ড ব্যাংক নাকি আইছে, এর জন্য খালি সব ছাঁটাই করতেছে। হ্যাঁ, এখন তার ওয়ার্ল্ড ব্যাংক তাহলে এনেন বিপদ যা, এ সম্পর্কে কিছুই জানে না সে। এই প্রথম সে রিয়েলাইজ করছে 83 সালে। এই জন্য 83 সালের পরে দেখবেন যে আমাদের কমিউনিস্টরা জানতেছে ওয়ার্ল্ড ব্যাংক IMF বলে কিছু একটা আছে। অথচ এই ফেনোমেনে কিন্তু এর জন্ম হয়েছে 1945 সালে। ওরা কখনো খেয়ালও করে না তাদের বাবা স্টালিন খোঁজ করছে, পরিষ্কার জানে না, কমিউনিস্টরা কেউ জানে, অথবা স্টালিন যা কিছু জানছে তা নিয়ে হাফ পেজেও কিছু লেগে যায়নি। সে যদি লিখে যেত, কেন বলতেছি, এই 44 সালে 44-45-এ যখন ওয়ার্ল্ড ব্যাংক ফর্ম হচ্ছে, সেই সময় সেই মিটিংয়ে কিন্তু স্টালিনের লোক উপস্থিত পার্টিসিপেট করছে, কিন্তু পরে যখন চালু হয়ে যায় তখন আর মেম্বার হয়নি।
এখন স্ট্যালিন বাবাজি আপনি কি বুঝছিলেন ওটা একটু আমাদের জন্য বলে যান। আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের দরকার না, আপনি গেলেন না কেন, মেম্বার হইলেন না কেন, চালু হয়ে গেল। এটা তো আমাদেরকে বলে গেলে আমরা কিছু শিখতে পারতাম, আপনি কিচ্ছু বলে গেলেন না। তখন আনু বেচারদের কি অবস্থা হয়েছে দেখেন, ও এখন এটাকে বলতেছে, ও ধরে নিচ্ছে এটার কাজ হলো সুদি বুঝি। জাস্ট লাইক কেউ যখন আপনাকে ধার দেয়, ধার দিয়ে সুদ খায়, সে ব্যাংক লোন নিচ্ছেন, ব্যাংকের সুদ সহ ফেরত দিচ্ছে। সো ওই টাইপের একটা সুদি ব্যাংক ব্যবসা যেন ভাবতেছে আইএমএফ পারবে। এই হচ্ছে আনুদের প্রবলেম। আরো একটা প্রবলেম এই সুযোগে প্রশ্ন করবো, এখন উত্তর দেন যে সারা দুনিয়া থেকে কলোনি উচ্ছেদ হয়ে গেল কেন, আর আমেরিকানরা কলোনি উচ্ছেদের জন্য এত সিরিয়াস কেন? এর উত্তর দেন। আপনারা তো পারেন না, দাবিও করতে পারেন না, ফ্যাক্টসও না। তাহলে কলোনি তারা লোকে, যেখানে দুনিয়া একটা কোনো ভূখণ্ড খালি ছিল না কলোনি বানাইতে। এই যে আপনি উত্তর দিতে পারছেন না, এই হচ্ছে অরিজিনাল প্রবলেম। সো যেই মনে করে আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলেছেন, তার সাপোর্টিং ডকুমেন্ট নাই আপনার কাছে, আপনার বোঝাবুঝি গাপলা আছে। আর ধরে নিয়েছেন যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক হলো শুধু বুঝি খাওয়াল হোক। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, হোয়াট ইজ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক, কেন এটা আসলো 45 সালে। এটা নিয়ে আলাদা ভিডিও করলে তখন এটা নিয়ে ডিটেল করবো। সোজা কথাটা আপাতত এতটুকু অন্তত বোঝা গেল যে আনুরা, যে তাও তো আনু কমিউনিস্ট, তবু এটা বলে হালাইছে বোকার মতন। অন্য কমিউনিস্ট এটাও বলে দেন, ওটা হলো শুধু। এই জন্য এটাকে আনুও বলে সাম্রাজ্যবাদ, এটা হলো সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা। কিন্তু অরিজিনালি লেনিনের সাম্রাজ্য ধারণাটা এটা না। লেনিনের সাম্রাজ্যের ধারণাটা হচ্ছে যে আপনার ক্যাপিটাল ফর্মেশনটা হতে দেয় না, আমেরিকা তার তৈরি প্রোডাক্টটা পাঠায়। এগুলো একটা ফেনোমেনা। আর একটা ফেনোমেনা হলো আমেরিকার টাকা ধার দিয়ে সুদ খায়। কিন্তু আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক তো সেটা না। আপনি সুদের পার্সেন্টেজ, সুদের হার দেখে বুঝেন। 40 বছর আপনাকে বিনা অলমোস্ট না সুদের একটা ঋণ দিবে, এমনকি শুরুর দিকে আপনার লোন ফেরত দিতে না পারলেও টাকা দিবে অনুদান। এখনো বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক অনুদান দেয়, এই যে বলেছে 400 মিলিয়নের মতো প্রত্যেক বছর বাজেটের মধ্যে থোক টাকা দিয়ে দিবে, ডলার দিয়ে দিবে। এখনো ও মনে করে ওয়ার্ল্ড ব্যাংক যে ইকোনমিটা সাজালো, তাতে সমস্ত লোক এই ক্যাপিটালিজমের ভিতরে চাকরি পাবে না, টাচ করতে পারবে না তাদেরকে, এই ক্যাপিটালিজম যতই চেষ্টা করুন। এই যে বাইরে থেকে যাওয়ার লোকগুলাকে বসে খাওয়াবে, এই যে বিধবা ভাতা, যত ধরনের ভাতা আছে, এমনকি ইনক্লুডিং তারেকের ফ্যামিলি কার্ড, এই সবগুলো ওই ওয়ার্ল্ড ব্যাংকের টাকা থেকে আসবে, ভাতা থেকে আসবে, ওই 400 মিলিয়ন থেকে আসবে। তাহলে এগুলো ব্যাখ্যা করতে পারেন না আপনি। আর কেন আমেরিকানরা উঠাই দিল, কলোনি উঠাই দিল, নিজের মোড়ে দিতে পারেন নাই। আপনার গল্প মারতেছেন যে এটা ইয়ার গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের জন্য ব্রিটিশরা ভাগছে। এই যে দুনকুন কথা বললে আপনি কয়দিন টিকবেন? সো আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলে কেন, আমরা অ্যাটলিস্ট এতটুকু জায়গায় গেছি। খালি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক কি এটা ব্যাখ্যা করতে হবে আরেকদিন। আর এভাবে নাম দিয়ে ডাকা কি সঠিক? যে না, কারণ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সুদ খাওয়ার দোকান না। এটা নিয়ে আগে পরের দিন যখন আরেকটা চ্যাপ্টার করবো, তখন এটা দিয়ে আপনাকে আরো কিছু জিনিস এক্সপ্লোর করবো। মূল প্রশ্নের উত্তর আপনাদেরকে জানতে হবে যে এরা তাহলে এত কম সুদের লোন দিচ্ছে কেন আমাকে। প্লাস আরেকটা শব্দ তারা চালু করছে এই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকে, সেই শব্দটা না জানলে আপনি এই সম্পর্কে, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক কিছুই জানেন না। এটাই হলো বাংলায় মানে বলি অবকাঠামো। এই শব্দটা কি? অবকাঠামো জিনিসটা কি? ইংরেজিতে বলে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো জিনিসটা কি? আর অবকাঠামো ঋণ, ঋণ দুই ধরনের ঋণ আসে আমাদের এখানে। অবকাঠামো ঋণটাই হলো ওই যে বলেছি আমি 0.75%। ওয়ার্ল্ড ব্যাংকের এই লোনগুলোকে বলে অবকাঠামো ঋণ। ওয়ার্ল্ড ব্যাংকের নামও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, এই শব্দটা থাকবে ওখানে, দেখবেন আরেকটা শব্দ থাকবে ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের শব্দটার অর্থ কি আসলে? অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট শুধু ডেভেলপমেন্ট ছিল না, ওটা ছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এখন অনেক লম্বা শব্দ হয়ে যায়, বললে ইনফ্রাস্ট্রাকচার বাদ দিয়ে আমরা এখন উন্নয়ন উন্নয়ন বলা শুরু করছি। কিন্তু এই শব্দটা আসলো কেন? এই শব্দটা 44 সালের আগে নাই কেন? এগুলো কখনো আনুরা খুঁজে দেখে নাই, কোনো কমিউনিস্ট খুঁজে দেখেনি। সবাই এটা জিয়া রহমান আমল থেকে শব্দ চালু হয়েছে। আমার কেন জিয়া রহমান আমল থেকে প্রথম ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে লোন দিচ্ছে, আমাদের অর্থনীতিকে উঠাই নিচ্ছে সে। ফলে এর ভালো মন্দ সব ওয়ার্ল্ড ব্যাংকের নজরদারিতে আছে এখন। ওকে, তাহলে এই যে ডেভেলপমেন্ট শব্দটা করতে আসলে আপনি শিখেন নাই, এইটা যে জানে না। আপনি ডেভেলপমেন্ট মানে ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট খুললে ওখানে মাস্টারি করতে বসে গেছেন। এখন এই ডেভেলপমেন্ট করতে আসলো আমি জানেন না। ঢাকা ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটা সমস্ত মাস্টার গুলা পুরানা কমিউনিস্ট। এই যে তারই একটা কমিউনিস্ট ইয়েতে ঢুকছে, তারেকের অর্থ পরিকল্পনা উপদেষ্টা তিতুমির, ও তো উন্নয়ন ডিপার্টমেন্টের টিচার। তাই উন্নয়ন করছে, উন্নয়ন করতে পাইলে শব্দ পাইলেন কই? কমিউনিস্ট টিচার। আর উন্নয়নের শব্দটা উৎপত্তি বলতে পারবেন না তো আপনি। এই যে ইনফ্রাস্ট্রাকচার, পুরো শব্দটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট।
এডিবি মাঝখানে ডি কেন? যেই ব্যাংকগুলোর ভিতরে ডেভেলপমেন্ট শব্দটা আছে, ইনফ্রাস্ট্রাকচার শব্দটা আছে, এইটাই কম সুদের লোন দিবে কেন? উত্তর নাই আনুর কাছে। আনু তো ধরে নিয়েছে এগুলো সুদির দোকান, সুদ খাওয়ার জন্য আইছে। আরে ভাই, গ্লোবাল সুদের হার যেখানে, বাংলাদেশের জন্য সুদের হার কিন্তু নির্ভর করে আপনার দেশের ইকোনমিটা কেমন, তার উপর নির্ভর করে। প্রথম কথা হলো যে এই সুদের হার কখনো 8%-এর বেশি হতে চায় না, ম্যাক্সিমাম কোথাও যদি 9% থাকতেও পারে এক্সেপশনালি, এর উপরে যায় না। ওপেন বাজার থেকে যদি লোন নেয়, প্রত্যেক দেশের উপর নির্ভর করে আপনার গ্লোবাল ওপেন মার্কেট থেকে যদি লোন নিতে চান তাহলে সুদ কত চাইবে। এই মার্কেটটার নামই হলো ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিটের থেকে ডাইরেক্ট যদি লোন নিতে যান, বাংলাদেশ যদি নিতে যান, আমরা একবার বাজার যাচাই করছিলাম, ওই সুদের হারটা 6%। এইবার মিলান এগুলা, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কখনো 6% সুদ চাইতে পারে না। এবার বুঝছেন? তাহলে তো সেটা ইনফ্রাস্ট্রাকচার লোন হলো না। ইনফ্রাস্ট্রাকচার লোনের সুদ হবে ওই যে শুরুতে নাই সুদ, আর ম্যাক্সিমাম হতে পারে 4% যখন অলরেডি আপনার ইকোনমি দাঁড়ায় গেছে, আপনার আয় $1000 বেশি হয়ে গেছে। এইটা দিয়ে বুঝতে পারতেছেন সুদ খাওয়াটার লক্ষ্য না। ঢাকা এত বড় অফিস চালা রাখছে, এতগুলা এক্সপার্ট, এতগুলা ম্যানেজমেন্টের লোক ওখানে রাখছে, তাদের বেতন আছে না? এই 1%-এর নিচে এই সুদ দিয়ে অফিসের খরচ চলবে? তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের আয় করতে হয়, এটা উত্তর জানতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক যে ক্যাপিটাল দাঁড়া, এটা কার ক্যাপিটাল, পাইলো কই, এর উত্তর জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন। আন্দাজি ওয়ার্ল্ড ব্যাংক আমের নিপাত যাক বলে স্লোগান দিবেন না, বেকুব। তাহলে অরিজিনালি সাম্রাজ্যবাদের যে ধারণা, সেখানে ধরে নেওয়া হয়েছে বাইরে থেকে ক্যাপিটাল মানেই এটা সুদি পুঁজি। এই জন্য সাম্রাজ্যবাদ মানেই হলো সুদি পুঁজি বিরোধিতা করছেন আপনি। ক্লিয়ার? ও আমার দেশে ইন্ডাস্ট্রি করার জন্য আসে নাই, কিন্তু না, আমাদের এখানে উল্টাটা। একটা তো বললাম অবকাঠামো, আর একটা বলতেছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এইটাই হচ্ছে জাপানি কোম্পানি বাংলাদেশে এসে বাংলাদেশের যত সিগারেট কোম্পানি ছিল সব কিনে নিছে। এটাকে বলছে, এটা কিনতে পয়সা লাগছে না, ওটাকে বলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ক্যাশ ডলার নিয়ে আসছে। তাহলে এফডিআই, এটার সুদ বেশি হবে, একদম যে বাজারে রেটে হবে। ক্লিয়ার? আর ওয়ার্ল্ড ব্যাংক যে লোনটা দেবে এটা কখনো বাজার রেটে হবে না। এই জন্য বাইরে থেকে যে লোন আসে বা কিনতে, আপনার কারখানা কিনতে বা আপনাকে দেশে একটা কারখানা বসাইতে আসে, ওইটা হলো এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আর এটার মালিক ব্যক্তি আইএমএফ, এফডিআই করে। ক্লিয়ার? তাহলে বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসে দুই ভাবে, একটা ইনফ্রাস্ট্রাকচার, ওই যে বলেছে সুদের আর কত দেখেন, এটা দিয়ে আপনার রেল লাইন না পাইতে দিলে আমরা রাস্তা চালাবো কি করে? এর সাথে কেন 460টা উপজেলা বানাই দিয়ে স্ট্রাকচারটা দেখেন, প্রত্যেকটা উপজেলার সাথে ঢাকা কানেকশন করতে হবে, কানেক্ট করতে হবে, ওখানকার যে কোনো প্রোডাক্ট যেন ঢাকা এসে বেচতে পারে। এইটা হচ্ছে লক্ষ্য। এইটা কেন করতে গেছিলেন? এই ইনফ্রাস্ট্রাকচার কেন, এইটা বুঝেন না আপনি। ওয়ার্ল্ড ব্যাংক নিপাত যাক বলে স্লোগান দিয়ে আলাইছে, কিছুই বুঝেন না এগুলা। প্রথমত উত্তর দেন যে কেন আমেরিকানরা কলোনি উঠাই দিল। সেকেন্ড, আমেরিকানরা ইনফ্রাস্ট্রাকচার লোন দিচ্ছে কেন? এই লোন দেওয়ার প্রতিষ্ঠান দুইটা বানাইলো কেন? কেন বলতেছে এই দুটো প্রতিষ্ঠানই হলো গ্লোবাল ক্যাপিটালিজম শুরু করার প্রতিষ্ঠান। এর ভালো দিক মন্দ দিক কি? এইবার এর সাথে লেনিনের সাম্রাজ্যবাদ ধারণা কি সম্পর্ক, মিল কি অমিল কি? আন্দাজি কথা বলবেন না। নিশ্চিত থাকতে পারেন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এটা কোনোটাই বাংলাদেশ সুদি পুঁজি হিসেবে আসে নাই, সুদ খাওয়ার জন্য আসে নাই। এটা মনে রাখবেন। উল্টাটা, আমাদের এখানে ক্যাপিটালিজম না হলে আমেরিকানদের ক্ষতি হবে। এটা কি করলাম? ইয়াস, এই জন্য আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আসছে। বাকিটা আমরা সেদিন বলবো। আপাতত এতটুকু শেষ করলাম যে আমেরিকান সাম্রাজ্যবাদ বলাটা সঠিক না। আমেরিকা বাংলাদেশে মানে এই যে ওয়ার্ল্ড ব্যাংকে চালাচ্ছে, যে আইএমএফ চালাচ্ছে, যে আমেরিকা চালাচ্ছিল, এখন তো সে ধসে যাচ্ছে। এই জন্য আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বাদ দিয়ে চীনারা এটা নতুন নাম দিবে, এই নতুন নামটা হলো ব্রিক্স। এবার এই দুটোর সম্পর্ক কি সেটা আপনাকে বুঝতে পারতে হবে। আপনি তো এখন ব্রিক্স সম্পর্কে কিছু বলতে পারবেন না, আমি শিওর। হোয়াট ইজ ব্রিক্স? কেন চাইনিজরা বলতেছে আপনাদেরকে আমি লোন দিব না, আগে ব্রিক্স মেম্বার হন? এটা এখনকার শর্ত। কেন এটা হচ্ছে? ব্রিক্স হবে আগামী দিনে চীনা নেতৃত্বের আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক। ফাইনালি কোন নাম দেবে সেটা অন্য জিনিস, নাম তো কিছু এসে যায় না, কিন্তু যে অর্গানাইজেশনটা চীনের নেতৃত্বে হবে, এটা আমেরিকান নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকান নেতৃত্বে গ্লোবাল ক্যাপিটালিজম, সেক্ষেত্রে এই শব্দগুলো থাকবে। তো এটা যখন চীনা নেতৃত্ব হয়ে যাবে তখন নামটা থাকতে পারে, বদলে যেতে পারে, কিন্তু এইটাই মহড়ার সংগঠনটা অলরেডি ব্রিক্সের ভিতরে আছে। ব্রিক্সের ভিতরে দুইটাই আছে, একটা আইএমএফ টাইপের অর্গানাইজেশন আছে, একটা ওয়ার্ল্ড ব্যাংক টাইপের অর্গানাইজেশন আছে। ঠিক আছে, আপাতত এখানে শেষ করলাম।
তাহলে এই ধারণাটা আপনি আন্দাজের উপরে দিতেছেন। 53 সালে আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলেছেন, এটা ভুয়া। আর রেডি থাকেন, এই যে আপনাদের মাথায় পোকা ঢোকাই দিতেছি, চীন যখন গ্লোবাল লিডার হবে তখন চীনকে কি সাম্রাজ্যবাদ বলবেন? রেডি হন। এইখানে আপনাদের যে কিছু না বুঝে কথা বলতেছেন এটা ফুটুস হয়ে যাবে, এই বেলুনটা ফুটা করে দেওয়া হবে। ঠিক করেন, কে বলবেন চীনকেও সাম্রাজ্যবাদ বলবেন কিনা, কে কে বলবেন, কে কে বলবেন না, এবং প্রত্যেককে কারণ দেখাইতে হবে, শুধু বলে ফেললে হবে না। তখনই বোঝা যাবে আপনি আসলে কিছু বুঝছেন, লেনিনের সাম্রাজ্যবাদ বুঝছেন। এইবার এইগুলো প্রশ্ন এখন উঠে আসবে। থ্যাংক ইউ।